আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কোনো দাবির কারণে আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হবে না, আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপদেষ্টা পরিষদের অনুমোদন। বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি 7 বছর। ঈদে টানা 9 দিনের ছুটি। এলডিপি দিয়ে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু। 166টি সুপারিশের মধ্যে 120টিতে দলটির একমত। সব রাজনৈতিক দলের সহযোগিতা চায় কমিশন। সব মামলায় খালাস পেলেন তারেক রহমান। বিচারিক আদালতে আর মামলা না থাকায় দেশে ফিরে রাজনীতি করতে বাধা নেই, জানালেন আইনজীবীরা। এবং জালিয়াতি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ায় পুতুলের বিরুদ্ধে মামলা। মনোনয়ন বাণিজ্যের অভিযোগে দুদকের জালে জিএম কাদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্ধারিত সময়ে আগামী জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো দাবির কারণে ভোট বিলম্বিত হবে না। সন্ধ্যায় ডক্টর কমফোর্ট এরোর নেতৃত্বে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য সরকার দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে। এ থেকে কোনো পরিবর্তন হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই, তবে জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করা হবে। এ সময় আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের প্রধান ডক্টর কমফোর্ট এরো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থনের আশ্বাস দেন। বিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি 7 বছর করে সংশোধিত নারী ও শিশু দমন আইনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। নতুন আইনে শিশু ধর্ষণ মামলা আলাদাভাবে বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। এদিকে ঈদের সময় জনসাধারণের সুবিধার্থে 3 এপ্রিল সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা। সভায় প্রায় 1 ঘণ্টা আলোচনা করে অনুমোদন দেওয়া হয় সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন। এতে বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা করা হয় 7 বছর। পরিবর্তন আনা হয় বলাৎকারের সংজ্ঞায়। বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। এবং যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঈদের সময় জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে 3 এপ্রিল ছুটি দেওয়ারও সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। ফলে এবার ঈদের ছুটি থাকছে টানা 9 দিন। জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জেনেছি যে 3রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে চৈত্র সংক্রান্তিতে এটা ছুটি থাকবে। কারণ আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামে বিজু, বৈশাখী, সাংগ্রাই অনেক ফেস্টিভ্যালের আয়োজন করেন এবং এইটারও তাদের জন্য নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা হচ্ছে। এবং এই ছুটিটা এই আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন বাঙালি ছাড়া, যেমন ধরেন সাঁওতাল, খাসিয়া বা গারো, তাদের জন্য এটা প্রযোজ্য হবে। এ সময় প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়েও কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সফরটি হবে ঐতিহাসিক। প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। তাহলে হবে কি, আমরা আমাদের জাস্ট দৌড়গোড়ায় আমাদের কাছে একদম তাদেরকে আমরা সার্ভিসটা টপ ক্লাস চাইনিজ হসপিটালগুলো খুবই নাম করা এবং আমরা তাদের সার্ভিসগুলো খুব আমাদের সিটিতে, ঢাকাতে বা বড় বড় সিটিতে আমরা এটা পাবো।
তো এটার জন্য স্পেশাল একটা এফোর্ট দেওয়া হচ্ছে। আমরা চাই যে চায়নার সাথে আমাদের এক ধরনের হেলথ কেয়ার ইস্যুতে আরও সুদৃঢ় আমাদের সম্পর্কটা হোক। চাইনিজ হেলথ কোম্পানিগুলো, চাইনিজ হেলথ কেয়ার কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে প্রচুর ইনভেস্ট করে, সেটা প্রফেসর ইউনূস এর আগে কয়েক দফা এটা বলেছেন এবং এইবারের ভিজিটে এটা একটা ওনার টপ একটা প্রায়োরিটিতে থাকবে। তিনি জানান, বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করতে চায় চীন। থ্যাংক ইউ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের প্রথম দিনে 166টি সুপারিশের মধ্যে 120টিতে একমত জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। দলটির শীর্ষ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে ভোট কখনোই সুষ্ঠু হবে না বলে তার আশঙ্কা। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐক্যমত্য কমিশন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের প্রথম দল হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথে এই বৈঠক। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুদক সংস্কারে ঐক্যমত্য কমিশনের 166টি প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এলডিপি প্রেসিডেন্ট অলি আহমেদ। বিচার বিভাগ মোট প্রস্তাব ছিল 23টি প্রস্তাবের মধ্যে আমরা 22টিতে একমত হয়েছি। জনপ্রশাসন সংস্কারের ব্যাপারে মোট প্রস্তাব ছিল আপনাদের পক্ষ থেকে 26টি, একমত নই 15টা, আংশিকভাবে একমত নাই এরকম কোনো কিছু। নির্বাচন কমিশন সংস্কার মোট প্রস্তাব ছিল 27টি, একমত হয়েছে আমরা 16টা, একমত নই 11টা। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐক্যমত্য কমিশনকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সবগুলির মধ্যে আমি বলবো, নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। বিভিন্ন সময় রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে, সংলাপের সব কাগজগুলি সংগ্রহ করা উচিত ছিল। সংগ্রহ করলেই ওখান থেকে একটা সামারি তৈরি করা, ইট উড হ্যাভ বিন ভেরি ইজি। আপনি যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউনো। সংস্কার ইস্যুতে আগামী রোববার বিএনপির সাথে সংলাপে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। পর্যায়ক্রমে 38টি দলের সাথে অনুষ্ঠিত হবে এই সংলাপ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সংবিধান সংস্কার নিয়ে গণভোটের পক্ষে অবস্থানের কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেওয়ার পর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বেঁধে দেয়নি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ন্যূনতম সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে রাজি তারা। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংস্কার না নির্বাচন কোনটা আগে এ নিয়ে চাপে নেই কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সকালে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে সংস্কার প্রস্তাবনা জমা দিতে সংসদ ভবনের জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে যায় জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দল। কমিশনের সহসভাপতি আলী রিয়াজের কাছে সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন আর দুদক এই 5টি কমিশনের সুপারিশের উপর সংস্কার প্রস্তাবনায় মতামত দিয়েছে জামাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পরে গোলাম পারোয়ার সাংবাদিকদের বলেন, ভোটের দিনক্ষণের চেয়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজনই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে জামাত একমত, তবে এই বিষয়ে কিছু পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান দলের সেক্রেটারি জেনারেল। গণপরিষদটা প্রয়োজন হয়, একটা দেশে একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউয়েন্ট কাউন্সিল গঠন করা হয়, গণপরিষদ। তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টও করতে পারে, প্রয়োজন গণপরিষদও হতে পারে। সেই ব্যাপারে আমরা আমাদের কিছু মতামত দিয়েছি। গণভোটের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো রকম চাপের মধ্যে নেই। তো কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই।
সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে গঠিত কমিশন 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জনগণের নির্বাচিত সরকার না আসলে দেশে স্থিতিশীলতা আসবে না, সে কারণে নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকের পর সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, নির্বাচন ও সংস্কার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, বিদেশি বন্ধুরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা জরুরি, তাই নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার সুযোগ নেই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 15-16 বছর যুদ্ধ করেছি। সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে বাহক হচ্ছে নির্বাচন, এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নেই। আসুন, সবাই তো একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করাচ্ছেন, ওদের জন্য সকলের জন্য সুযোগ সুবিধা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। 21 কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে দুদকের মামলায় বিচারিক আদালত থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতে বিচারক মোহাম্মদ আবু তাহের এই মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 আসামির সবাইকে খালাস দেন। এর মাধ্যমে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় দেশে ফিরে রাজনীতি করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বসুন্ধরা গ্রুপের আইটি বিশেষজ্ঞ সাব্বির আহমেদ হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 আসামির বিরুদ্ধে দুদকের মামলার রায়ের দিন ছিল বৃহস্পতিবার। আদালত এই মামলার রায়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান ও তার পিএস মিয়া নুরুদ্দিন অপু সহ 8 আসামির সবাইকে খালাস দেন। দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়, 2008 সালে মামলাটি ধামাচাপা দিতে তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে বসুন্ধরার কর্ণধার আকবর সোবহান ওরফে শাহ আলমের 50 কোটি টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তার কাছ থেকে নেওয়া হয় 21 কোটি টাকা। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বোরহানুদ্দিন বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। মাননীয় আদালত সুস্পষ্টভাবে দেখলেন যে এই মামলায় প্রসিকিউশন পক্ষ তথা বাদী পক্ষ যে অভিযোগটি এনেছেন, তথাকথিত ঘুষের লেনদেনের কোনো অস্তিত্ব এখানে পাওয়া যায় নাই, কোনো সাক্ষী বলে নাই, কোনো কাগজপত্র আসে নাই, এমনকি বর্তমান যে প্রযুক্তিগত সাক্ষ্য আপনার সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো মিডিয়া কোনো মাধ্যমেই এই মামলার ঘুষের লেনদেন, আলোচনা, ষড়যন্ত্র এইসব বিষয় আসে নাই। এ সময় তারেক রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে নিম্ন আদালতে সব মামলার বিচার কাজ শেষ হয়েছে। এখন তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার দেশে ফিরতে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন তিনি। 111-এর অবৈধ সরকার এবং আওয়ামী লীগের অবৈধ সরকার বারবার তারেক রহমানকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এবং দেশে যাতে ঢুকতে না পারে সেই কারণে যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ 17 বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। এই ঘটনায় তৎকালীন দুদকের কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও ব্যাংক মালিকদের তার সূচনা ফাউন্ডেশনে 33 কোটি টাকা দিতে বাধ্য করায় আরেকটি মামলা হয়েছে পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। আর মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রিপোর্ট মাহবুকুই চপলের। একজন প্রধানমন্ত্রীর মেয়ে নির্বাচিত হলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ ও পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। বিষয়টি তখনই খটকা লেগেছিল অনেকের কাছে, কারণ নেপালের শম্ভু আচার্য ছাড়া পুতুলের সাথে কেউই প্রতিদ্বন্দ্বিতা করেননি।
পূর্বাভিজ্ঞতা থাকার পরও শম্ভ পান মাত্র 2 ভোট, আর 8 ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন পুতুল, জানিয়ে প্রশ্ন তুলেছিল চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্ডসেট। শেখ হাসিনা সরকারের পতনের পর গত জানুয়ারিতে পুতুলের নিয়োগ জালিয়াতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে কমিশন। এছাড়াও পুতুলের সূচনা ফাউন্ডেশনে 33 কোটি টাকা দিতে বাধ্য করায় আরেকটি মামলা হয়েছে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও পুতুলের বিরুদ্ধে। অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে, এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের জালে পড়েছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য ও অর্থ পাচারের অভিযোগ জমা হয়েছে কমিশনে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব গোলাম মোহাম্মদ কাদের, চেয়ারম্যান জাতীয় পার্টির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য, পদ বাণিজ্য এবং অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে দুদকে পাল্টা চিঠি পাঠিয়েছেন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। এএফসি এশিয়ান কাপ বাছাই খেলতে ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে বৃহস্পতিবার সকাল 9টায় ঢাকা থেকে রওনা হয়ে বিকেলে শিলংয়ে পৌঁছান 36 সদস্যের লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচকে সামনে রেখে যে প্রস্তুতি নিয়েছেন তাতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হামজা জালালরা। রিপোর্ট এসএম আশরাফের। বাংলাদেশের ফুটবল নিয়ে এত উন্মাদনা, এত আলোচনা গত এক দশকে হয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এক হামজা চৌধুরী পুরো ফুটবল অঙ্গনের আবহাওয়াটা পরিবর্তন করে দিয়েছেন। তাকে ঘিরে স্বপ্নের পরিধি বৃদ্ধি পেয়েছে সমর্থকদের। দেশ ছাড়ার আগে তপু বর্মন বললেন, নিঃসন্দেহে দলের শক্তিমত্তাও এতে বৃদ্ধি পেয়েছে। গতকালকে আমাদের সাথে সে অফিসিয়ালি ট্রেনিং এ অংশগ্রহণ করে। ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার এবং ভালো দিক। সে ফিট আছে, আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার। এখানে অনেক পজিটিভ ব্যাপার। যদিও দুই দলের সাম্প্রতিক লড়াইয়ে কোনো সুখকর স্মৃতি নেই লাল সবুজ দলের প্রতিনিধিদের। তবে ফুটবলাররা বলছেন, সৌদি আরবে যে অনুশীলন ক্যাম্প তারা করেছেন সেখানে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। সৌদি আরবে খুব ভালো আমাদের একটা প্র্যাকটিস সেশন ছিল। সো আমি মনে করি ওভারঅল যেহেতু নতুন করে টিমে জয়েন করছে হামজা চৌধুরী, সো অবশ্যই একটা বাড়তি একটা আমাদের টিমের একটা যে বর্তমান টিমের যে কন্ডিশন, আমি মনে করি আমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো। 25 মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। কোন দাবির কারণে আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হবে না, আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপদেষ্টা পরিষদের অনুমোদন। বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি 7 বছর। ঈদে টানা 9 দিনের ছুটি। এলডিপি দিয়ে ঐক্যমত কমিশনের সংলাপ শুরু। 166টি সুপারিশের মধ্যে 120টিতে দলটির একমত। সব রাজনৈতিক দলের সহযোগিতা চায় কমিশন। সব মামলায় খালাস পেলেন তারেক রহমান। বিচারিক আদালতে আর মামলা না থাকে দেশে ফিরে রাজনীতি করতে বাধা নেই, জানালেন আইনজীবীরা। এবং জালিয়াতি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ায় পুতুলের বিরুদ্ধে মামলা। মনোনয়ন বাণিজ্যের অভিযোগে দুদকের জালে জিএম কাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।